নমস্কার বন্ধুরা, আজকে 9 ডিসেম্বর 2024। 9 আগস্ট, আজ থেকে ঠিক 4 মাস আগে আমাদের একজন বোন, বলা যায় কিছুদিন বাদেই আমাদের সহকর্মী হতে পারত, ডাক্তার, বক্ষ রোগ বিশেষজ্ঞ হতো, আমাদের মতোই হয়তো কোনো একটি সরকারি বা বেসরকারি হাসপাতালে কর্মরত হয়ে মানুষের সেবা করত। সে নৃশংসভাবে তার কর্মক্ষেত্রে, তার কাজের অবস্থায়, মানে কর্মস্থলে অন ডিউটি নৃশংসভাবে খুন এবং ধর্ষিত হয়েছিল। 4 মাস হয়ে গেল। আমরা এখনো বিচারের ব্যবস্থায় শুধু নয়, আমরা ন্যূনতম জানতে পারিনি অ্যাকচুয়াল খুনিকে। একজন মানুষকে, তার নাম সঞ্জয় রায়, সে একজন পেশায় সিভিক ভলেন্টিয়ার, তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং ট্রায়াল চলছে। তার বিরুদ্ধে সমস্ত চার্জশিট দেওয়া হয়েছে, সাপ্লিমেন্টারি চার্জশিট কিছু দেওয়া হয়নি বা ভবিষ্যতে দেওয়া হবে। একাধিক সাক্ষীর বয়ান নেওয়া শুরু হয়েছে, খুব দ্রুততার সঙ্গে পুরো ব্যাপারটা এগোচ্ছে, এটা আমরা জানি। কিন্তু যেটা আমরা জানি না সেটা হচ্ছে কি এগোচ্ছে, কিভাবে এগোচ্ছে। কারণ গোটা জিনিসটাই কিন্তু যাকে বলে প্রিন্ট অফ সাইলেন্সে কোর্টের মধ্যে চলেছে। এবং যতদূর আমার জ্ঞান, আমি ভুল হতে পারি, সেটা হচ্ছে মা বাবাও তাদের সাক্ষ্যটা ছাড়া বাকি কোনো ব্যাপারে এতটুকু অবগত নন এবং গোটা জিনিসটাই তাদেরও চক্ষুর আড়ালে হয়ে চলেছে। এই প্রসঙ্গে আজকে একটা অন্য মামলাকে নিয়ে আসবো, যে মামলাটা বহু ক্ষেত্রে আমাদের অভয়ার মামলার সাথে অনেকগুলো জায়গায় খুব কাছাকাছি, আবার কিছু কিছু জায়গায় একটু দূরে, এবং দুটোর মধ্যে একটা পারস্পরিক আলোচনা আজকে করতে চাই, যেখান থেকে হয়তো অনেকগুলো জিনিসে আমরা আলোকপাত করতে পারবো যে কোথায় কোথায় আমরা এক হয়ে গেছে দুটো মামলা, আর কোথায় কোথায় দুটোর মধ্যে রয়েছে আকাশ পাতাল তফাৎ। গত 4 অক্টোবর কুলতলির একটি 10 বছরের শিশু কন্যার ধর্ষণ এবং খুন হয়েছিল। তার ঠিক একদিন পরে তার সম্ভাব্য দোষী, মানে 5 অক্টোবর 2024, তাকে আদালতে প্রথমবার পেশ করা হয়। সিট গঠন করা হয় রাজ্য সরকারের তরফ থেকে। বারুইপুর থানার পলাশ ঢালি নামের একজন ইন্সপেক্টর, তার আন্ডারে এই সিট গঠিত হয় এবং চার্জশিট দেয়া হয় তার 25 দিনের মাথায়। আর মাত্র 60 দিনের মধ্যে 4 ডিসেম্বর রায়ে একজন দোষী, মুস্তাকিন সর্দার, 19 বছর বয়স্ক, তার ফাঁসি হয়। ফাঁসির আদেশ দেয় নর্মাল যে আদালত, সেশন কোর্ট যেটাকে বলে। এখন হাইকোর্ট, সুপ্রিম কোর্ট নিশ্চয়ই খোলা আছে, প্রেসিডেন্ট অবধি খোলা আছে, কিন্তু 60 দিনের মধ্যে এতটা দ্রুততার সাথে চার্জশিট এবং মামলা হয়ে দোষী সাব্যস্ত এবং চরম শাস্তি, আমি জানি না ভারতের ইতিহাসে এর আগে কখনো ঘটেছে কিনা। মানে স্বাধীনতা পরবর্তী যে সময় বলছি, স্বাধীনতার আগে ব্রিটিশ শাসনে শুনেছি খুব তড়িঘড়ি করে ফাঁসির সাজা শোনানো হয়েছে বহু বিপ্লবীকে, কিন্তু স্বাধীনতার পরে এই ঘটনা ঘটেছে বলে আমার জানা নেই। পশ্চিমবঙ্গে তো নেই, সেটা সাংবাদিক সম্মেলন করে রাজ্য পুলিশের তরফ থেকে বলা হয়েছে। সবার আগে আমি করজোরে পুলিশ প্রশাসনকে এই কারণে ধন্যবাদ জানাই যে তারা এত দ্রুততার সাথে, এত নিপুণতার সাথে এবং ঘটনার স্পর্শকাতর দিকটাকে খেয়াল রেখে পুরো ব্যাপারটাকে একেবারে দিনরাত এক করে তদন্ত করে এত দ্রুততার সঙ্গে শাস্তির জায়গায় নিয়ে যেতে পেরেছেন। এবং তার সাথে বিচার বিভাগের যারা ছিলেন, পাবলিক প্রসিকিউটর এবং অন্যান্যদের আমার অভিনন্দন। আমি গোটা ব্যাপারটার পুলিশের যে সাংবাদিক সম্মেলন, সেটা খুব মন দিয়ে শুনেছি। এর বাইরে কিন্তু আমার কিছু জানা নেই, কারণ এটাও যেহেতু একটা স্পর্শকাতর ঘটনা। স্পর্শকাতর কেন?
একজন নাবালিকার খুনের পর ধর্ষণ, তার সাথে পক্সো অ্যাক্ট, যেহেতু তার বয়স 10 বছর, মানে সে শিশু, 18 বছরের নিচে আমরা শিশু বলি, বাচ্চা বলি, তো সেই হেতু পক্সো অ্যাক্ট এখানে জারি হয় এবং এতটাই স্পর্শকাতর বলে এটা কিন্তু ক্লোজ ডোর হয়েছে। এবারে কিছু পয়েন্ট আনতে চাই। এর আগে কিন্তু 9th অগাস্ট ঘটে গেছে এবং আপনাদের মনে আছে কিনা জানি না, সেই সময় কুলতলির ঘটনা ঘটার সময় বারবার কিন্তু বলা হয়েছিল যে কেন্দ্রীয় কোনো জায়গায় ময়না তদন্ত হবে। সেটা হয়েছিল কল্যাণী এমসে। যেহেতু কল্যাণী এমসে সেই সময় ইনফ্রাস্ট্রাকচার ছিল না ময়না তদন্ত করার, কারণ সেটা তৈরি হয়নি, সেই জন্য বাইরে থেকে তদন্ত কমিটি গিয়ে ওখানে ময়না তদন্ত হয়েছিল। শুধু তাই নয়, ওই সময় একটা ভয়ঙ্কর আন্দোলন হয়েছিল। এমনকি আমি যদি খুব ভুলে না যাই, জুনিয়র ডাক্তার ফোরামের তরফ থেকে সেই সময় একাধিকবার কুলতলির এই মেয়েটির পরিবারের পাশে যাওয়া হয়েছিল এবং বিভিন্ন রকম বিবৃতি দেওয়া হয়েছিল, মানুষ পথে নেমেছিল এবং সেই সময়টা ছিল একটা অগ্নিগর্ভ পরিস্থিতি পশ্চিমবঙ্গে, যেটা তৈরি হয়েছিল কিন্তু অভয়ার মৃত্যুকে কেন্দ্র করে। তাই এখানে প্রশ্ন আসে যে অভয়ার কেন এই ধরনের ঘটনা ঘটলো না? আজও কেন 4 মাস হয়ে গেল, আজও কেন আমরা কুলতলির ঘটনার মতো এত দ্রুত একটা ঘটনা দেখলাম না? কয়েকটা জায়গায় সিমিলারিটি আছে। কিরকম? যেমন এই কুলতলির বাচ্চাটি কিন্তু বেঁচে ছিল না, সে মারা গিয়েছিল এবং তার দেহ পাওয়া গিয়েছিল একটা ধান ক্ষেতের নির্জন জায়গায়। সুতরাং প্রত্যক্ষদর্শী কেউ ছিল না, ঠিক যেরকম অভয়ার ক্ষেত্রে ঘটেছে। অভয়ার দেহ পাওয়া গেছে একটা সেমিনার রুমের মধ্যে ক্ষতবিক্ষত অবস্থায়। এই মেয়েটির শরীরে নাকি 38 থেকে 40টি ক্ষত ছিল এবং এর মৃত্যু হয়েছিল শ্বাসরোধ করে। অভয়ার ক্ষেত্রেও কিন্তু হুবহু তাই, শ্বাসরোধ করে হত্যা, তার ছাড়া শরীরে প্রায় 25টা ক্ষত চিহ্ন। এক্ষেত্রে একটি মাত্র লোককে অ্যাকিউজ করা হয়েছে, তার নাম হচ্ছে মুস্তাকিন সর্দার, 19 বছর বয়সী একটি ছেলে। এখানেও কিন্তু এখনো পর্যন্ত সিআইডি প্রথমে 4 দিন, তারপর সিবিআই বাকি দিনগুলো তদন্তে মাত্র একটি লোককেই অ্যাকিউজ করেছে। এখানে মেয়েটির শরীরে যে তরল পাওয়া গেছে বাচ্চাটির শরীরে, সেটিতেও একটি মাত্র পুরুষের ডিএনএ বা সিমেন্ট পাওয়া গেছে, সেটা হচ্ছে মুস্তাকিন সর্দার। এখানেও একইভাবে একটি মানুষ, এই সঞ্জয় রায়ের ডিএনএ পাওয়া গেছে অভয়ার বডি ফ্লুইডের মধ্যে। এই 3টে জিনিস সিমিলার। এর বাইরে প্রমাণের ধাপ কি? সিসিটিভি ক্যামেরা। শোনা যায় যে মেয়েটি একজন মহিলা টিচারের কাছে নিয়মিত পড়তে যেত, সেদিনও সে পড়তে গিয়েছিল। একটি বন্ধুর সাথে সে নিয়মিত ফিরত, সেদিনকে সে ফেরেনি, একটু আগে বেরিয়ে গিয়েছিল। এবং এই মুস্তাকিন একটি নীল রঙের সাইকেলে তাকে উঠিয়ে আগে বাড়ি পৌঁছে দেবে বলে সঙ্গে নিয়ে গিয়েছিল। যাওয়ার পথে সে কোনো নির্জন জায়গায় চলে যায়, গিয়ে সেখানে তাকে হত্যা করে। এবং এই যে মেয়েটি যার সাথে ওর ফেরার কথা ছিল, সে সাইকেলে চলা অবস্থায় ওকে দেখতে পেয়েছিল। দেখতে পেয়ে সে বয়ান দিয়েছিল, যার ভিত্তিতে ওই রাতে প্রথমে এই ছেলেটিকে গ্রেপ্তার করা হয়। তারপরে এই ছেলেটিকে জেরা করে কিন্তু ওই জায়গাটা জানা যায়। এই জায়গায় কিন্তু তফাৎ রয়েছে অভয়ার মৃত্যুর সাথে। অভয়ার শরীর রাত 3টে থেকে 4টে, যে সময়টা বলা হচ্ছে যে হত্যা করা হয়েছে, 3টে থেকে 5টা বোধহয় এই সময়ের মধ্যে, সেই সময় থেকে প্রায় 9টা সাড়ে 9টা অবধি কেউ না দেখে সেটা কিন্তু পড়েছিল একটি জনবহুল এলাকার মধ্যে তথাকথিত। তার আশেপাশে রুগী ভর্তি আছে, রুগীর বাড়ির লোক হাঁটাচলা করছে, একটা সেমিনার রুম, চেস্ট বিভাগের সেমিনার রুম, স্লিপ স্টাডি রুমের পাশে। অথচ কারোর চোখে পড়েনি, তারপর তার চোখে পড়ল। অথচ সেই এলাকায় বিভিন্ন সময় টেলিফোন টাওয়ার অনুযায়ী বহু লোকের গতিবিধি রয়েছে। এই যে ছেলেটি মুস্তাকিন সর্দার, যে
এই বাচ্চাটির ক্ষেত্রে রেপ এবং মার্ডারের জন্য দোষী, সে বারবার দাবি করেছে যে আমাকে ফাঁসানো হয়েছে, আমি একা নই, পার্টির অনেক লোক ছিল। আচ্ছা, একটা জিনিস তো প্রশ্ন থেকে যায় যে গোটা জিনিসটা কি একা মোস্তাকিন সর্দার করেছে? বাকি জিনিসটা নিয়ে কোনো ডাউট নেই, মোস্তাকিন সর্দার ছিল, মোস্তাকিন সর্দার রেপ করেছে, মোস্তাকিন সর্দারের সমস্ত এভিডেন্স তার এগেনস্টে, সে তাকে নিয়ে গেছিল সাইকেলে করে, সিসিটিভি ফুটেজ তার সাক্ষী দিচ্ছে, সমস্ত কিছু নর্মাল। কিন্তু ওই ধান খেতে একমাত্র মোস্তাকিন সর্দার ছিল এই মেয়েটির সাথে, বাচ্চাটির সাথে, অন্য কোনো লোক আর ছিল না। কেউ তাকে হেল্প করেনি। কারণ একটা বাচ্চা 10 বছরের হলেও 19 বছরের একটা বাচ্চার পক্ষে, যদিও সে অ্যাডাল্ট, তাও 19 বছরের ছেলেকে কিন্তু আমি খুব বড় ভাবি না, এবং ওর চেহারা যেটুকু দেখেছি বিরাট মাসেলম্যান টাইপের সে অন্তত নয়। তার পক্ষে একটা 10 বছরের মেয়েকে একা ধরে রেপ করা, রেপ অ্যাটেম্প করা, এবং তার সাথে গলা টিপে খুন করে দেয়া, এবং গোটা জিনিসটাতে আর কেউ দেখলো না, জানলো না, কোনো আওয়াজ হলো না, চেঁচামেচি হলো না, কিচ্ছু হলো না, এই ব্যাপারটা ভাবতে কিন্তু খুব অবাক লাগে। 2 নম্বর হচ্ছে, সে মাটিতে কাদায় ফেলে মেয়েটিকে রেপ করলো, হত্যা করলো, মেয়েটির শরীরে যে মাটি এবং যে স্যাম্পেল পাওয়া গেছিল ওই এলাকায় সেটাই পাওয়া গেল, অথচ ছেলেটার শরীরে, ছেলেটার জামা কাপড়ে কোনো মাটির চিহ্ন পাওয়া গেল না, কোনো ঘাসের যে ছোট ছোট রোঁয়া পাওয়া যায় সেগুলো পাওয়া গেল না। তার মানেটা কি হলো? এমন কোন জায়গায় করে তারপর সেখানে নিয়ে চলে গেছে। এই জিনিসগুলো কিন্তু অন্তত পুলিশের বয়ানে পরিষ্কার হলো না। আমি একবারও বলছি না মোস্তাকিন সর্দার দোষী নয়, তার ফাঁসিটা কাম্য নয়, 100 বার কাম্য। কিন্তু আমার প্রশ্ন একটা জায়গায়, ঠিক যেভাবে অভয়ার মৃত্যুতে একজনকে দোষী সাব্যস্ত করা হচ্ছে, বাকিরা আড়াল হয়ে যাচ্ছে, একইভাবে এখানে বাকি আরো একাধিক লোক আড়াল হয়ে গেল না তো? এই ছেলেটিকে ফাঁসি কাটে ঝুলিয়ে দেওয়ার পুরোপুরি ব্যাপারটা হয়ে গেল। আপনি লক্ষ্য করুন যে যখন থেকে অভয়ার ঘটনা ঘটেছে তবে থেকে রাজ্য সরকার কিন্তু একটা জিনিস খুব কঠোরভাবে এবং বলে যাচ্ছে যে দোষীর ফাঁসি চাই, দোষীর ফাঁসি চাই, 7 দিনে ফাঁসি চাই, 10 দিনে ফাঁসি চাই। তার মানেটা কি? আমি দ্রুত জিনিসটাকে করার চেষ্টা করব, কিন্তু দ্রুত জিনিসটাকে করতে গিয়ে আমি মাঝখানে ফাঁক রেখে দিচ্ছি না তো। এখানে যেমন খুব দ্রুততার সঙ্গে 60 দিন মানে অভূতপূর্ব, ভারতের বিচার ব্যবস্থায় যেখানে 20 বছর 25 বছর লেগে যায় একটা দোষী সাব্যস্ত করতে, একটার পর একটা বিচারপতি পাল্টাতে থাকে, একটার পর একটা পাবলিক প্রসিকিউটর পাল্টাতে থাকে, বয়স্ক মানুষ মারা যান, হ্যাঁ, মধ্যবয়সীরা বার্ধক্যে চলে যান, যে বাচ্চা ছিল সে অ্যাডাল্ট হয়ে যায়, সেই জায়গায় দাঁড়িয়ে 60 দিনের মধ্যে বিচার। এবং জানি না, আশা করবো, আমি মন থেকে খুব চাইবো অন্ততপক্ষে 1-2 বছরের মধ্যে ফাঁসি যদি হয়ে যায় খুব ভালো হয় তাতে। এবং আমি এটাও আশা করব যে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট এরাও যেন ফাঁসির এই বহাল রাখে। কিন্তু আমার এখানে প্রশ্ন, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যেন এই জায়গাগুলো খতিয়ে দেখে। 1 নম্বর, যে ওই জায়গায় আর কারো ফোনের টাওয়ার লোকেশন ছিল কিনা। 2 নম্বর, এই যে ছেলেটি বলছে আমাকে ফাঁসানো হয়েছে এবং কারা কারা ফাঁসিয়েছে তাদের নাম যদি বলে থাকে, এই মানুষগুলো টাওয়ার লোকেশন ওই সময় ওই এলাকার আশেপাশে ছিল কিনা। 3 নম্বর, এই মেয়েটিকেই টার্গেট করা হলো কেন? পুরনো প্রেম বা এর প্রতি কোনো রকম কোনো রাজনৈতিক হিংসা কারোর মধ্যে ছিল কিনা? কারণ এই জায়গাটা খুব জরুরি। এইখানেই অভয়ার ব্যাপারটা কিন্তু আটকে আছে। অভয়ার ব্যাপারটা আজকে এই রকম যদি আমরা সিআইডির উপর ছেড়ে দিতাম, আমি 100% শিওর এতদিনে সঞ্জয় রায়ের ফাঁসির ডিক্লারেশন হয়ে যেত, একদম হয়ে যেত। কারণ প্রতিটা জিনিস সুন্দরভাবে সঞ্জয় রায়কে একদম দোষী সাব্যস্ত করে দিত, সিসিটিভি ক্যামেরা ইত্যাদি প্রভৃতি সবকিছু। প্রবলেমটা হলো যখন সিবিআই এলো, যখন সন্দীপ ঘোষ এখানে এলো। রাজ্য সরকারের পুলিশ প্রশাসনকে আমি প্রশংসা করছি কুলতলির ক্ষেত্রে, কিন্তু এই রাজ্য সরকারের পুলিশ কেন গিয়ে যেদিনকে তার দেহ নিয়ে যাওয়া হয়েছে তার বাড়িতে, তার একটু বাদে তাকে শ্মশানে নিয়ে চলে যাওয়া হবে, সেই সময় বাবা মাকে টাকা অফার করছে, উৎকোচ অফার করছে? কেন করবে? টাকা দিতে চাইবে কেন?
যারা এত সুন্দর করে একটা খুন ধর্ষণকে এক্সপোজ করছে তারাই একজন ডাক্তার, কর্মরত চিকিৎসকের হত্যার যে জঘন্যতম, যে কি বলবো, মানে জঘন্যতম একটা অপরাধ, সেই অপরাধ ঢাকতে চেষ্টা করবে কেন, এবং কাকে আড়াল করার চেষ্টা করা হয়েছে তখন? কেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করবে না সিবিআই? কোথায় প্রবলেম? আজকে সিপি, ডিসি নর্থ, ডিসি সেন্ট্রাল, এদের কেন জিজ্ঞাসাবাদ হবে না প্রপার ওয়েতে? আজকে কেন সরকার থেকে তার পারমিশন দেওয়া হবে না? আজকে কেন সিবিআই তাদের জেরা করতে চাইবে না? তাদের সাক্ষ্য কি নেওয়া হচ্ছে আমরা জানি না, আমরা একদমই জানি না। যে তৎপরতার সাথে কুলতলির বিচার হলো, সেই তৎপরতার এত অভাব কেন এই অভয়ার ক্ষেত্রে? ওখানে একটি ছেলে মুস্তাকিন সর্দার, তার পিছনে কেউ নেই, সে কোনো প্রভাবশালী নয়, তাই আজকে তাকে ফাঁসি কাটে ঝুলতে হচ্ছে, যেরকম ধনঞ্জয়ের ক্ষেত্রে হয়েছিল। আর উল্টো দিকে এখানে প্রভাবশালী বলে কি এত সমস্যা? তার মানে আইন কি, আইনের সত্যি কোনো মানে ধনী দরিদ্রের মানে ফারাক এতটাই থেকে যাচ্ছে যে প্রভাবশালী এবং প্রভাবশালী নয় যারা, আর যারা প্রভাবশালী তারা সব জায়গাতে অর্থ বা প্রভাবের বিনিময়ে বা প্রভাবের দ্বারা সমস্ত কিছুকে মডিফাই করে ফেলবে, কোনো কিছু কেউ জানতে পারবে না। সে একজন ডাক্তার, সে সমাজের একটা অন্য জায়গায় বিলং করে। আমি ডাক্তার হিসেবে বলছি না, কিন্তু আমি মানুষ হিসেবে বলতে পারি, আমি আমার সমাজে, আমার পাড়ায়, আমার হাসপাতালে, আমার যেখানে যেখানে যাই, আমি স্কুল কলেজ ইত্যাদিতে আমি আলাদা সম্মান পাই, আমি তার জন্য গর্বিত, এবং আমি সমস্ত মানুষকে ধন্যবাদ জানাই করজোরে যে আমাকে সেই সম্মানটা দেওয়ার জন্য। তা সেই সম্মানে সম্মানিত যে মহিলার নির্যাতন এবং এত ঘৃণ্যনীয় ভাবে তার ধর্ষণ খুন হয়েছে, তার শরীরে এত একাধিক আঘাতের দাগ, এত নির্মম ভাবে তাকে খুন করা হয়েছে, তার একটা বিচার পেতে এত গাফিলতি কেন? আর আজকে এই বাংলাদেশ করে প্রতিটা মিডিয়া, প্রতিটা জায়গায় সেই জিনিসটাকে আমরা নেগলেক্ট করে চলেছি। আমি মানছি বাংলাদেশের ঘটনা গুরুতর ঘটনা, কোনো সন্দেহ নেই, কিন্তু আমরা এখানে এই জায়গাটা ভুলে যাব কি করে? কেনই বা ভুলবো? বাংলাদেশ নিয়ে আমি আলাদা ভিডিও করবো ডেফিনেটলি, কিন্তু আজকে আমি বাংলাদেশের কথা বলতে রাজি নই। আমার দেশে যে ঘটনাটা ঘটছে, এরকম দোরখা একাদশী কেন চলবে? একজন প্রভাবশালী নয় বলে তার 60 দিনের মধ্যে বিচারে ফাঁসি হয়ে যাচ্ছে, এবং সেখানে যেহেতু একটা বড় আন্দোলনের একটা বিরাট ঝাঁজ গিয়ে পড়েছিল সেই সময়, সেই জন্য 60 দিনে বিচার হয়ে যাচ্ছে। আর যে বড় আন্দোলনটা আজকে একদম ধামাচাপা পড়ে গেল শুধুমাত্র বিভিন্ন জায়গা থেকে চূড়ান্ত অসহযোগিতা এবং প্রশাসনিক চাপে, প্রশাসনিক প্রেসারে, প্রশাসন আপ্রাণ চেষ্টা করছে একটা জায়গায় দাবাতে। এক জায়গায় সে প্রচন্ড অ্যাক্টিভ থেকে একটা তদন্তকে সংগঠিত করলো, আর অন্য জায়গায় সে সেটাকে আপ্রাণ চেষ্টা করছে ধামাচাপা দিতে, কারণ হয়তো প্রশাসনের কোনো বড় বড় মাথা বা মাথার ছেলে পুলে ইত্যাদিরা ওর মধ্যে জড়িত রয়েছে বিরাট ভাবে, এবং তার সাথে বেরিয়ে যাবে তাদের বিরাট বিরাট চক্র, বিরাট বিরাট অর্থনৈতিক গাফিলতির জায়গা। নাকি এখানে একটা আরো বড় নাকি আছে। সিবিআই কেন্দ্র সরকার দ্বারা পরিচালিত একটা এজেন্সি, সে শুধুমাত্র অপেক্ষা করে আছে 2026-এর ইলেকশনের জন্য। ঠিক ইলেকশনের আগে আগে এই জিনিসটাকে আবার তুলে একাধিক মানুষকে গ্রেপ্তার করে আবার একটা ধামাকা তৈরি হবে, মানুষ প্রচন্ড চেঁচামেচি করবে, যেরকম সারদা নারদার ঠিক ইলেকশনের আগে আগে একাধিক গ্রেপ্তার হয়, ঠিক সেরকম আবার এটাকে একটা ইলেকশনের গিমিক তৈরি করবে, যাতে পশ্চিমবঙ্গে কোনো পলিটিক্যাল অ্যাডভান্টেজ পাওয়া যায় এই সমস্ত করে। কারণ সত্যি কথা বলতে কি, যারা এখন কেন্দ্রীয় শাসক, যারা সিবিআই এর কন্ট্রোলার মেনলি, তাদের পশ্চিমবঙ্গে অবস্থা খুব খারাপ। তারা পশ্চিমবঙ্গে প্রায় নিশ্চিহ্ন হতে চলেছে। হয়তো আগামী ইলেকশনে তাদের প্রতিনিধি থাকবে কিনা সন্দেহ আছে, বা হয়তো একটা দুটো প্রতিনিধি থাকবে মিদনাপুর থেকে টিম করে চলতে চলার মতো, আর বাকি সমস্ত জায়গা থেকে তাদের অলমোস্ট ভ্যানিশ হয়ে যাবে। সেই জন্য তারা অপেক্ষা করে আছে কখন 2026-এর ইলেকশনটা কাছাকাছি আসবে, মানে হয়তো 2025-এর শেষ দিক থেকে আবার এই গোটা জিনিসটাকে আন্দোলন করে তুলতে হবে। আর আরেকটা আশ্চর্য জায়গায় আছে আমি নির্ভয়ার মা বাবার স্ট্যান্ড পয়েন্টে আমি খুব হতাশ।
ওনাদের স্ট্যান্ড পয়েন্টে ওনাদের উপর পূর্ণ সম্মান রেখে আমি ওনাদের বর্তমান আচরণে খুব হতাশ। যেভাবে দিল্লির নির্ভয়া কাণ্ডে কপোলদক শূন্য দুটি বাবা মা রাস্তায় নেমে আন্দোলন করেছিলেন, সেই আন্দোলনের ছিটে ফোটা ঝাঁঝ কিন্তু আমরা আমাদের এখানকার অভয়ার বাবা মার মধ্যে দেখছি না। অনেকেই বলতে পারেন ওনারা প্রচন্ড প্রেশারাইজড হয়ে আছেন, ওনাদের চারদিক থেকে হুমকি আসছে। আরে হ্যাঁ, সেটাই তো স্বাভাবিক, কিন্তু ওনাদের তো আর হারানোর কিছু নেই। যেরকম আমি মনে করি আমার সন্তান চলে গেলে আমার আর হারানোর কিছু নেই, শুধু হারানোর মতো আছে আমার জীবন, সে যখন তখন নিয়ে নিয়ে কিছু যাবে আসবে না। তো ওনারা তো একদম মেন্টালি সেই জায়গায় রয়েছেন। আজকে ওনারা চুপ কেন? আজকে ওনারা ওনাদের উপর ঘটে যাওয়া ঘটনাগুলো সত্যিভাবে কেন মিডিয়ার সামনে আনছেন না? কেন আন্দোলন করছেন না? কেন কোর্টের সামনে দাঁড়িয়ে বারবার ধর্ণা দিয়ে বারবার আন্দোলন করে ওনাদের বিচারকদের উপর চাপ সৃষ্টি তৈরি করছেন না? সিবিআই এর দপ্তরে গিয়ে চাপ সৃষ্টি করছেন না? করতে হবে তো। ওনাদের হয়ে জুনিয়র ডাক্তাররা, সিনিয়র ডাক্তাররা আন্দোলন করেছেন 3 মাস, কিন্তু আজকে তো ওনাদের নেতৃত্ব দেওয়ার সময় হয়েছে। ওনারা সামনে আসুন, আমরা সবাই ওনার সঙ্গে আছি, ওনাদের সঙ্গে আছি। কারণ ওনারা যেটা খুইয়েছেন এতটা খারাপ, এতটা বেশি কেউ আমরা হারাইনি। কিন্তু আমরা যেটা হারিয়েছি ওনাদের সঙ্গে থেকে আমরা সেটা ভাগ করে নিতে চাই এবং ওনাদের কিছুটা সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতে চাই। তো ওনাদের তো সবার আগে এগিয়ে আসতে হবে। এখন ওনাদের তো যুদ্ধ করতে হবে। ওনাদের যুদ্ধ তো একদম ওনাদের যুদ্ধ, ওনাদের মেয়ের যুদ্ধ। যে মেয়েকে ওনারা কত কঠিন কষ্টের মধ্যে দিয়ে ডাক্তার করেছিলেন, সেই জায়গাটা আমি মিসিং দেখছি। আমি আশা করি প্রতিদিন ওনাদের স্টেটমেন্ট যেন সংবাদ মাধ্যমে দেখা যায়, যেন বাংলাদেশের এই সমস্ত উল্টো পাল্টা খবর সরিয়ে ওনার কথা প্রতিবার সংবাদ মাধ্যম দেখাতে পারে। কারণ সংবাদ মাধ্যমের থিওরি হচ্ছে যে দিখতা হ্যায় ও বিকতা হ্যায়। আজকে হয়তো সংবাদ মাধ্যম কারুর প্রভাবে অভয়ার সমস্ত খবর সরিয়ে দিয়ে বাংলাদেশকে লাইমলাইটে নিয়ে আসছে। তাদের হয়তো নিজেদের কোনো ব্যক্তিগত স্বার্থ আছে। কেউ ব্যক্তিগত স্বার্থ ছাড়া পৃথিবীতে চলে না। যে কোনো সংবাদ মাধ্যম, তারা মুখে যাই বলুক না কেন, তো সেই সংবাদ মাধ্যমকে বাধ্য করতে হবে ওনাদের খবর রাখতে, যাতে সিবিআই এর মধ্যে সবসময় চাপ থাকে সঠিক তদন্ত করে, সঠিকভাবে এবং দ্রুততার সঙ্গে তদন্ত করে দ্রুততার সঙ্গে শাস্তির ব্যবস্থা করতে, এবং কোনো দোষী যেন আড়াল না হয়। আজ মুস্তাকিন সর্দারের যে ফাঁসি হয়েছে সেটার সাথে আমি একজন সাধারণ নাগরিক হিসেবে এই দাবিটা করে যাচ্ছি যে এমন তো নয় যে আরো 4-5 জন যারা এর পিছনে ইন্ধন জুগিয়েছে তারা একদম কোন রকম লাইমলাইটে এলো না। কারণ এটা তো একজনের কাজ হতে পারে না। একটি ছেলের মস্তিষ্ক পর্যন্ত সবকিছু শুরু থেকে শেষ অবধি সমস্ত কিছুটা ওর ব্রেনে কেউ এটাকে ইনজেক্ট করেনি, কেউ ঢোকনি, হতে পারে না। ঠিক একইভাবে সঞ্জয় রায় যদি খুন দর্শন করেও থাকে, আমি যদি তর্কের খাতিরে ধরেও নি, ও তো একা মাথা নয়। ওর পিছনে যারা মাথা আছে, ওর পিছনে যারা ছিল, ওর পিছনে যে সাপোর্টটা ভেতরের ডাক্তাররাই হয়তো করেছে, সেই মানুষগুলোকে নিয়ে এসে চরমতম শাস্তি দিতে হবে। এবং সেটা এই 120 দিন হয়ে যাওয়ার পর, 4 মাস হয়ে যাওয়ার পরও একইভাবে যেন সেটা ওঠে, এই আগুন যেন একইভাবে জ্বলতে থাকে, এইভাবে দিনের পর দিন সময়ের চাপে যেন সেটা এরম ভাবে আস্তে 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 নিশ্চুপ না হয়ে যায়। আমরাও রোজ রোজ ভিডিও করতে পারছি না, আমরাও রোজ রোজ রাস্তায় বেরোতে পারছি না, আমাদেরও রুগী দেখতে হচ্ছে, আমাদেরও বিভিন্ন নিত্য প্রয়োজনীয় কাজে নামতে হচ্ছে। কিন্তু তা বলে যাদের যে কাজটা, সিবিআই এর যে তদন্ত করার কাজ, কোর্টের যে তদন্তটাকে এগিয়ে নিয়ে যাওয়া এবং সুপারভিশনের কাজ, সেই সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, সেশন কোর্ট, এদের প্রত্যেকের দায়বর্তায় তাদের কাজগুলো সিনসিয়ারলি করতে এবং তাদের উপর চাপ সৃষ্টি করার জন্য বাবা মাকে এগিয়ে আসতে হবে। এবং আমরা তো সবসময় তার পিছনে আছি। এবং আজকে 4 মাস ঘেটে যাওয়ার পর আমার একটাই দাবি যে যেভাবে কুলতলির বিচার হয়েছে, এত যুদ্ধকালীন তৎপরতা, হ্যাঁ মানছি ওটা পক্সো ছিল, এটা পক্সো নয়, এটা একজন অ্যাডাল্ট 30 বছর বয়সী একজন মহিলার
ধর্ষণ ও হত্যা, কিন্তু সেখানে কোনোভাবেই অপরাধ কম হয়ে যায় না এবং অপরাধে যারা যুক্ত তাদের সাজা কমে যায় না বা তাদেরকে দ্রুততার সঙ্গে শাস্তি দিতে কোনো রকম কোনো বাধা নিষেধ থাকতে পারে না, একমাত্র যদি না তারা প্রভাবশালী হয়। প্রভাবশালী না হলে এই করাটা কি কোনো অসুবিধা আছে? ওখানে 3টে মাত্র সিসিটিভি ক্যামেরা ছিল, এখানে কত সিসিটিভি ক্যামেরা অলরেডি আরজি করে লাগানো রয়েছে। বলা হচ্ছে নাকি 900 ঘন্টার ভিডিও ফুটেজ দেখানো হচ্ছে। তো 900 ঘন্টার ভিডিও ফুটেজ দেখতে এত সময় লাগে? সিবিআই এর এই বিচারক, সিবিআই এর যে উকিল, যিনি আইনজীবী, তিনি বলেছেন 900 ঘন্টা খুঁটিয়ে দেখতে সময় লাগছে। আর কত সময় লাগবে? দ্রুত বিচারের আশায়, দ্রুত বিচারের দাবিতে আমাদের দাবি রইল। আজকে 4 মাস কেটে যাওয়ার পর আমরা একইভাবে চাই, হ্যাঁ আমরা 2 মাসের মধ্যে বিচার যেমন পাইনি, কিন্তু আগামী 2 মাসের মধ্যে অন্তত আমরা বিচার যেন একদম সঠিকভাবে পেতে পারি, তার সাথে সাজা শুনতে পারি এবং যারা প্রকৃত দোষী প্রত্যেকেই যেন আমাদের সামনে আসে। এবং যেভাবে রাজ্য পুলিশ অত সুন্দর করে সাংবাদিক সম্মেলন করে পুরো ব্যাপারটাকে এক্সপ্লেন করলো, সেই রকম এক্সপ্লেনেশন আমরা সিবিআই এর কাছ থেকে চাই। আমাদের সেটা দাবি। পশ্চিমবঙ্গের নাগরিক হিসেবে, ভারতের নাগরিক হিসেবে সবচেয়ে বড় কথা, কারু দাদা, কারু ছেলে, কারু বাবা হিসেবে ব্যক্তিগতভাবে এটা আমাদের সবার দায়ী। আমরাও চাই আমাদের মেয়েরা সুরক্ষিত থাকুক আমাদের দেশে, আমাদের রাজ্যে। তাদের যেন কখনো এরকম নৃশংসতার শিকার হতে না হয়। শাস্তি অত্যন্ত প্রয়োজন, চরম শাস্তি অত্যন্ত প্রয়োজন এইসব মানুষগুলোর। ডাক্তার হিসেবে বলছি, মানুষের জীবন বাঁচানোর শপথ নিয়ে আমরা, তাও বলছি এই সমস্ত শয়তানের বেঁচে থাকার কোনো অধিকার নেই। ভালো থাকবেন।